স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি টাইম। আজকে আমি ক্লাস 10-এর তোমাদের জন্য কিছু একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি। তোমাদের ইংলিশ রাইটিং স্কিল বিষয় আমি নিয়ে এসেছি। তো কিছু ইম্পর্টেন্ট রাইটিং স্কিল আমি তোমাদের কাছে আজকে ডিসকাস করব। যারা এবছর মানে 2025-এ এক্সাম দেবে মাধ্যমিক, তাদের জন্য কিছু ইম্পর্টেন্ট রাইটিং স্কিল কি আসতে পারে, কি আসতে পারে না, এবং কোন কোন রাইটিং স্কিল তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে এবং কোনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, কি কি আসতে পারে, এবং একটি বায়োগ্রাফি লেখার যে ফরম্যাট আছে, কীভাবে বায়োগ্রাফি লিখতে হয় তোমাদের। যদিও বায়োগ্রাফি দিয়ে দেয়, যদিও তোমরা না লিখতে পারো, যদি ওই পয়েন্টগুলো তোমরা ভালো করে দেখে নাও তাহলে তোমরাও বায়োগ্রাফি লিখতে পারবে। তো চলো আমি দেখাই কি কি রাইটিং স্কিল তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে। তা দেখো, তোমাদের জন্য টোটাল তোমাদের সিলেবাসে রাইটিং স্কিলস কী কী রয়েছে। একটা লেটার রাইটিং থাকে, স্টোরি রাইটিং থাকে, প্যারাগ্রাফ রাইটিং, বায়োগ্রাফি প্রসেসিং অ্যান্ড ডায়লগ রাইটিং, সামারি রাইটিং, রিপোর্ট রাইটিং অ্যান্ড নোটিস রাইটিং। তো এগুলো হচ্ছে তোমাদের রাইটিং স্কিলে আছে। কিন্তু তাদের মধ্যে কী কী ইম্পর্টেন্ট রয়েছে, কোনগুলো ইম্পর্টেন্ট না, কী কী তোমাদেরকে পড়তে হবে। তো এবছর লেটার রাইটিং, মানে পরের বছর 2025-এ যারা এক্সাম দেবে, লেটার রাইটিং তোমাদের জন্য অফিসিয়াল লেটার, এডিটোরিয়াল লেটারটা ইম্পর্টেন্ট রয়েছে। যে প্রাইভেট লেটার, পার্সোনাল লেটার যেটি রয়েছে সেটি তোমাদের জন্য একদমই ইম্পর্টেন্ট না, কেননা সেটি আগের বছরই এসেছিল, তো এবছর আসবে না। নেক্সট হচ্ছে স্টোরি রাইটিং রয়েছে, স্টোরি রাইটিং ইম্পর্টেন্ট, স্টোরি রাইটিংও আসেনি আগের বছরে। প্যারাগ্রাফ রাইটিং, বায়োগ্রাফি অ্যান্ড প্রসেসিংটা তোমরা দেখতে পারো, না দেখতে পারো, ওটা অত বেশি ইম্পর্টেন্ট বলবো না আমি। কিন্তু বায়োগ্রাফি, প্যারাগ্রাফ রাইটিং, স্টোরি রাইটিং অ্যান্ড লেটার রাইটিং মধ্যে দুটোর মধ্যে যে কোনো একটি সেগুলো আসতে পারে। প্রসেসিংটা অতটা বেশি ইম্পর্টেন্ট বলবো না, কিন্তু তাও রেখেছি। আর আনইম্পর্টেন্ট মানে এগুলো আসবেই না একদম। ডায়লগ রাইটিং আসবে না, সামারি রাইটিংও আসে না। রিপোর্ট রাইটিং আর নোটিস রাইটিং এর মধ্যে কিন্তু অল্টারনেট করে আসে, মানে প্রত্যেক বছর এক বছর যদি রিপোর্ট রাইটিং আছে তো ঠিক তার নেক্সট ইয়ার নোটিস রাইটিং আছে, আর নোটিস রাইটিং আছে নেক্সট ইয়ার রিপোর্ট রাইটিং আছে। কিন্তু যে আগের বছর কি হয়েছিল দেখো তোমরা, আগের বছর নোটিস আর রিপোর্ট দুটোই এসে গেছিল, তার মানে 2024-এ তোমাদের রিপোর্ট আর নোটিশ দুটো এসে গেছে। তো 2025-এ তোমাদের রিপোর্ট আর নোটিশ আসার কোনো চান্সেস নেই। দেখো 2017 থেকে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে 2018-তে রিপোর্ট এসেছিল, 2019-এ তাহলে নোটিশ এসেছিল। সেম আবার 2020-তে রিপোর্ট এসেছিল, তো 2021-এ কোভিড-19-এর জন্য তোমাদের হয়নি এক্সাম, এবং 2022-এ নোটিশ এসেছিল। তো এইভাবে অল্টারনেট করে আসে। তো যেহেতু আগের বছর 2024-এর রিপোর্ট রাইটিং এবং নোটিশ রাইটিং দুটোই একসাথে এসে গেছিল, তো 2025-এ কোনো মানে রিপোর্ট আর নোটিস রাইটিং আসার কোনো চান্সেস নেই। তো এই দুটো একদমই কাটা, এই দুটোকে বাদ দিয়ে দেবে তোমরা, এই দুটোকে বাদ দিয়ে দেবে, এই দুটোকে পড়ার কোনো দরকারই নেই। রিপোর্ট রাইটিং আর নোটিস রাইটিং পড়ার কোনো দরকার নেই তোমাদের। আর সামারি রাইটিং, ডায়লগ রাইটিং তো আসেই না, তো এই দুটোও পড়ার দরকার নেই। এখান থেকে তোমাদের পড়ার বেশিরভাগ ইম্পর্টেন্ট কি রয়েছে, এখানে 2025-এ কি কি আসতে পারে তোমাদের। রাইটিংটা আসতে পারে লেটার রাইটিং অথবা এডিটোরিয়াল লেটার অথবা তোমাদের অফিসিয়াল লেটার, যে কোনো একটা লেটার আসতে পারে, কিন্তু তোমাদেরকে দুটোই ভালো করে দেখতে হবে। যে কোনো একটি দেখলে তা বললে চলবে না, কিন্তু দুটোকে যে কোনো দেখতে হবে, ভালো করেই দেখে নিয়ে নিও তোমরা। আর নেক্সট হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিংও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট রয়েছে। তোমাদের জন্য তার মানে বায়োগ্রাফি, প্যারাগ্রাফ রাইটিং এবং স্টোরি রাইটিংও আসতে পারে। তো এখানে প্যারাগ্রাফ এবং স্টোরির মধ্যে যে কোনো একটা আসতে পারে, তোমরা পড়ে নিও ওইভাবে। মানে তোমাদের চারটে জিনিস দেখতে হবে, সেটি হচ্ছে একটি প্যারাগ্রাফ দেখতে হবে, একটি স্টোরি রাইটিং দেখতে হবে, একটি লেটার রাইটিং এবং একটি বায়োগ্রাফি তোমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে এই চারটে জিনিস দেখতে হবে তোমাদের। এই চারটের মধ্যে আজকে শুধুমাত্র আমি বায়োগ্রাফিটাই ডিসকাস করব। বায়োগ্রাফির কিভাবে লিখতে হয়, বায়োগ্রাফি করার ফরম্যাট কি, ওই ফরম্যাটটা তোমরাও জেনে গেলে তোমরাও কিন্তু পুরোটাই যে বায়োগ্রাফি নিজেরাও লিখতে পারবে। তো তোমাদের বারবার সবকিছু পড়ার দরকার থাকবে না, সেই ফরম্যাটটা খালি যদি বুঝে নাও তোমরা, তাহলে তোমরাও কারোরই বায়োগ্রাফি লিখে নিতে পারবে।
যদি তোমরা বলো কমেন্ট করে জানাও আমাকে, তাহলে নিশ্চয়ই আমি লেটার রাইটিং এবং প্যারাগ্রাফ রাইটিং এবং স্টোরি রাইটিং কীভাবে লিখতে আমি সেটাও জানিয়ে দেবো তোমাদেরকে, তাদেরও ফরম্যাট দেখিয়ে দেবো। তো তোমাদের ওগুলো ধরে ধরে সব কিছু মানে টপিক নিয়ে তো পড়া সম্ভব না, তার জন্য একটি বায়োগ্রাফি আমি নিচ্ছি, তার ফরম্যাট আমি দেখিয়ে দেবো এবং একটি ইম্পর্টেন্ট এক্সাম্পল দিয়ে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো, যেটি তোমাদের 2025-এ যে টপিকটি ইম্পর্টেন্ট রয়েছে বায়োগ্রাফিতে, সেই ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে আমি তোমাদেরকে এক্সাম্পল হিসেবে বুঝিয়ে দেবো। তো দেখো তোমাদের বায়োগ্রাফি রাইটিং এর ফরম্যাটটা কি রয়েছে। সর্বপ্রথমে কি লিখতে হয়, বায়োগ্রাফিতে ইন্ট্রোডাকশন দিতে হয়, বিগিন উইথ দ্য পার্সনস ফুল নেম, বার্থ ডেট অ্যান্ড প্লেস অফ ডেথ। তার মানে যে শুরু করবে যে পার্সনের ব্যাপারে বায়োগ্রাফি লেখা হচ্ছে। এমনিতেও বায়োগ্রাফির সময় তোমরা দেখবে তোমাদের কোশ্চেনে হিন্টস দেওয়া থাকে, ঠিক আছে, উপরে কোশ্চেনে হিন্টস দেওয়া থাকবে, মানে এভাবে না যে তোমাদের ওদের বার্থ প্লেস বা তাদের যে বার্থ ইয়ার বার্থ ডেট এগুলো মনে রাখতে হবে, এগুলো এরকম কিছুই না, কিন্তু তোমাদেরকে হিন্ট দিয়ে দেওয়া হবে, সেই হিন্টগুলো দেখে দেখে তোমাদেরকে সাজিয়ে ভালো করে লিখতে হবে। তো প্রথমে ইন্ট্রোডাকশন লিখতে হবে, তাদের ফুল নেম দিয়ে, বার্থ ডেট দিয়ে এবং বার্থ প্লেস দিয়ে, কোথায় তার জন্ম এবং কত তারিখে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এইসব নিয়ে। দেন হচ্ছে আর্লি লাইফ অ্যান্ড এডুকেশন, তার যে এডুকেশন সম্বন্ধে তোমরা কিছু ওনাদের বলতে পারো, ব্রিফলি মেনশন দেয়ার চাইল্ডহুড অর আপব্রিঙ্গিং অ্যান্ড এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তিনি কোথায় পড়েছেন এবং তার চাইল্ডহুডের ব্যাপারেও বলতে পারো। যদি তোমাদের হিন্টসে চাইল্ডহুড লেখা থাকে তাহলে তোমরা চাইল্ডহুডের ব্যাপারেও বলতে পারো, আর এডুকেশনাল তো লেখাই থাকে, এডুকেশন কোথা থেকে তিনি যে পড়াশোনা করেছেন, তো তোমরা সেই হিসাবে লিখবে। নেক্সট হচ্ছে ক্যারিয়ার ব্যাপারে, হাইলাইট দ্য মেন অ্যাচিভমেন্টস অর কন্ট্রিবিউশনস ইন দেয়ার ফিল্ড, তো তাদের অ্যাচিভমেন্ট কী কী রয়েছে, তো তাদের কেরিয়ার সম্পর্কে লিখতে হবে। নেক্সট হচ্ছে পার্সোনাল লাইফ অপশনাল আছে, তোমরা লিখতে পারো নাও লিখতে পারো, সেন্টেন্স অর টু অ্যাবাউট দেয়ার ফ্যামিলি, পার্সোনাল লাইফ অর ভ্যালিউজ ইফ রেলিভেন্ট, ঠিক আছে। তোমাদের ইচ্ছে করে অপশনাল রয়েছে, তোমরা পার্সোনাল লাইফ লিখতেও পারো নাও লিখতে পারো, তোমাদের ইচ্ছে। ওখানে পার্সোনাল লাইফ না দেওয়া থাকলে করবে না, কেননা পার্সোনাল লাইফ সবার নাও দেওয়া থাকতে পারে, তো তোমাদেরকে নিজে বুঝে করতে হবে। যদি না করো অপশনাল রয়েছে, যদি ইচ্ছে না করে তাই ছেড়ে দেবে। নেক্সট হচ্ছে লেগেসি অর ইম্প্যাক্ট, ইম্প্যাক্টটা কি আছে, ইম্প্যাক্ট হচ্ছে প্রভাব, তার প্রভাব কি ছিল এখানে, তার প্রভাব কি ছিল তার সম্বন্ধে লিখতে হবে। কনক্লুড উইথ আ সেন্টেন্স অ্যাবাউট দ্য ইনফ্লুয়েন্স অর অনগোয়িং ইম্প্যাক্ট, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইন্ট্রোডাকশন, ফার্স্ট আমি ইন্ট্রোডাকশন দিয়েছি এবং আমি বোল্ড করেও দেখিয়ে দিয়েছি ভালো করে। নেক্সট হচ্ছে আর্লি লাইফ এডুকেশনের ব্যাপারে আমি বলবো। নেক্সট ক্যারিয়ারের ব্যাপার, পার্সোনাল লাইফ আমি অপশনাল দিয়েছি, দিতে পারি নাও দিতে, আমি দিইনি পার্সোনাল লাইফের ব্যাপারে ওনার, এবং লেগেন্সি অর ইম্প্যাক্ট, ঠিক আছে। তো দেখো আমি বোল্ড করে দিয়েছি সবার, বায়োগ্রাফি অন রতন টাটা। তো এই যে টপিকটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে, যারা 2025-এ মাধ্যমিক এক্সাম দেবে তাদের জন্য বায়োগ্রাফিতে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, রতন টাটা। তো ফার্স্ট আমি স্টার্ট করছি, দেখো রতন নভেল টাটা ওনার ফুল নেম। নেক্সট হচ্ছে বর্ন December 28, 1937 ইন মুম্বাই, ইন্ডিয়া। তো আমি দেখো বোল্ড করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ইন্ট্রোডাকশনে আমি এগুলো লিখেছি। ইজ আ প্রমিনেন্ট ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড ফর্মার চেয়ারম্যান অফ টাটা সন্স, দ্য হোল্ডিং কোম্পানি অফ দি টাটা গ্রুপ, ঠিক আছে। তো তোমরা চাইলে এই রতন টাটা আমি যে বায়োগ্রাফিটা লিখেছি, তোমরা চাইলে এই বায়োগ্রাফিটা কপি করে নিতে পারো অথবা স্ক্রিনশটও তুলে নিতে পারো, পরে তোমরা এটা লিখে নিতে পারবে। নেক্সট হচ্ছে হি ওয়াজ এডুকেটেড অ্যাট কর্নেল ইউনিভার্সিটি অ্যান্ড দ্য হার্ভার্ড বিজনেস স্কুল, ঠিক আছে। তিনি কোথায় যে পড়াশোনা করেছেন তা এটাও আমি বোল্ড করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এডুকেশন লাইফ, তিনি কোথায় করেছিলেন এডুকেশন, কর্নেল ইউনিভার্সিটি, এবং পরে তিনি হার্ভার্ড বিজনেস স্কুলে পড়েছিলেন এবং কর্নেল ইউনিভার্সিটি তিনি পড়াশোনা করেন। নেক্সট হচ্ছে টাটা জয়েন্ট দ্য টাটা গ্রুপ ইন 1962, রতন টাটা গ্রুপ জয়েন করেছিলেন 1962-তে অ্যান্ড বিকেম ইটস চেয়ারম্যান ইন 1990, ঠিক আছে। 1962-তে তিনি মানে জয়েন করেছিলেন গ্রুপটি এবং চেয়ারম্যান হয়েছিলেন 1990-তে গিয়ে চেয়ারম্যান হতে পেরেছিলেন। লিডিং দ্য কংগ্লোমারেট থ্রু significant expansion and diversification. Under his leadership, Tata Group made major acquisitions, including the purchase of Jaguar Land Rover and the Coras Steel Group, ঠিক আছে, এগুলো তিনি করেছিলেন। তো এখানে দেখো অ্যাচিভমেন্টস ছিল, ইন্ট্রোডাকশন বলে দিয়েছি, এডুকেশনটা আমি বোল্ড করেছিলাম, এবং নেক্সট হচ্ছে ক্যারিয়ার লাইফটি
তিনি কি অ্যাচিভ করেছিলেন, অ্যাচিভমেন্টস কি কি রয়েছে তার ক্যারিয়ার লাইফে, তার এখান থেকে আন্ডার হিজ লিডারশিপে কি কি হয়েছিল। আন্ডার হিজ লিডারশিপে তিনি মেজর অ্যাকুইজিশন করেছিলেন, ইনক্লুডিং দ্য পারচেস অফ জাগুয়ার ল্যান্ড রভার করেছিলেন, অ্যান্ড দ্য কোরাস স্টিল গ্রুপ করেছিলেন তৈরি। ঠিক আছে, এগুলো অ্যাচিভমেন্টস করেছিলেন তিনি। রতন টাটা হ্যাজ রিসিভড নিউমারাস অ্যাওয়ার্ডস অ্যান্ড রেকগনাইজেশনস থ্রু আউট হিজ ক্যারিয়ার। তো তিনি কি কি যে অ্যাওয়ার্ড অ্যাচিভ করেছিলেন সেগুলি হচ্ছে পদ্মভূষণ, 2008 সালে তিনি পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছিলেন, অ্যান্ড পদ্মবিভূষণ 2020 সালে তিনি সেটি রিসিভ করেছিলেন সেই অ্যাওয়ার্ডটি। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে টাটা ইজ অলসো নন ফর হিজ philanthropic efforts, particularly in education, healthcare and rural development. আচ্ছা, এগুলো বিষয় যেগুলো আমি লিখেছি এর যেমন এখানে আমি বোল্ড করেছি, এই জিনিসগুলো হিন্টে কিন্তু দেওয়া থাকবে তোমাদের। যেমন এইটা এখানে দেখো কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কত তারিখে করেছিলেন, তো এইটা হিন্টে তোমাদের দেওয়া থাকবে। কোথায় তিনি পড়াশোনা করেছিলেন এটাও হিন্টে দেওয়া থাকবে, এবং তার অ্যাচিভমেন্টস কি কি ছিল এগুলো সবই দেওয়া থাকবে, এবং অ্যাওয়ার্ডটা কি পেয়েছিলেন। ঠিক আছে, এগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে, অ্যাওয়ার্ড মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে তোমাদের রয়েছে পার্সোনাল লাইফ, আমি লিখিনি ইম্প্যাক্ট কি ছিল। তো ইম্প্যাক্ট হচ্ছে টাটা ইজ অলসো নন, এগুলো পড়লাম। আফটার রিটায়ারিং ইন 2012, রতন টাটা কন্টিনিউ টু রিমেন ইনফ্লুয়েন্সিয়াল ইন বোথ বিজনেস অ্যান্ড সোশ্যাল কজেস। ঠিক আছে, টাটা ওয়াজ অ্যাডমিটেড টু ব্রিচ ক্যান্ডি হসপিটাল ইন ক্রিটিক্যাল কন্ডিশন। ব্রিচ ক্যান্ডি হসপিটাল ইন ক্রিটিক্যাল কন্ডিশন, হি ডাইড দেয়ার অ্যাট 23:30 IST on 9 October 2024 at the age of 86. তিনি যে 86 এজে তিনি মারা যান। কোথায় মারা যান দেখো, আমি জায়গার নামও লিখেছি, ব্রিচ ক্যান্ডি হসপিটাল। এটা নাও দেওয়া, যদি মানে হিন্টে নাও দেওয়া থাকে তা তোমরা যদি জানো তাহলে এটা নিশ্চয়ই অ্যাড করবে। ঠিক আছে, হিন্টে এত যে ডিটেলসের ব্যাপারে লেখা থাকে না। তো আজকে আমি বায়োগ্রাফির ব্যাপারেই দেখালাম। নেক্সট যদি তোমরা বলো তাহলে আমি লেটার রাইটিংও দেখিয়ে দেবো, যেগুলো আমি ইম্পর্টেন্ট এখানে দেখিয়েছি, অর্থাৎ হচ্ছে লেটার রাইটিং, স্টোরি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং। বায়োগ্রাফিটা আজকে দেখালাম প্রসেসিং। এই ব্যাপারে যদি তোমাদের লাগে ভিডিও তাহলে নিশ্চয়ই আমি কমেন্ট করে জানাবে। স্টোরি রাইটিংও আমি কীভাবে ফরম্যাট আমি দেখিয়ে দেবো, কীভাবে করতে হয়, তাহলে তোমরা সেটাও লিখে নিতে পারবে। তাহলে আজকের জন্য ভিডিওটা এতটাই থাক, দেখা পরে অন্য কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।